নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দীপঙ্কর দাশের কলমে একটি রোমহর্ষক থ্রিলার গল্প, 12 নম্বর ঘরের রহস্য। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, কালীপদবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, ডাক্তার ও চতুর্বেদীর ভূমিকায় সুদীপ্ত সরকার, সুপারভাইজারের ভূমিকায় রিতম, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দীপঙ্কর দাশের কলমে 12 নম্বর ঘরের রহস্য। তখন আমার আস্তানা জঙ্গলের ভেতর নদীর ধারের একটা বাংলো। এক সন্ধ্যেবেলা বারান্দায় বসে আছি। সামনে কুয়াশা চাদরে মোড়া অমাবস্যার জঙ্গল, কানে আসছে নদীর জলের আওয়াজ। বাংলোর কেয়ারটেকার কালীপদবাবু 1 কাপ কফি আর চিকেন পাকোড়া দিয়ে গেলেন। এখানে এসছি একটা প্রজেক্টের ব্যাপারে। বাংলোটার রেনোভেশন হবে, তাই স্থপতি হিসেবে একটি প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। বাংলোটা বেশ পুরনো। কালীপদবাবুকে বললাম, আপনি একটু বসুন, আপনার কাছ থেকে বাংলো সম্পর্কে বেশ কিছু জানতে হবে। তা কত বছর এখানে আছেন কালীপদবাবু? তাই 30 বছর তো হয়ে গেল। বাহ, অনেক বছর তো হয়ে গেল কালীপদবাবু। আপনার মতো লোককেই আমি খুঁজছিলাম। এই বাংলোর ইতিহাসটা একটু বলবেন? অবশ্যই বলবো স্যার, এর অনেক ইতিহাস আছে। কালীপদবাবু বাংলোর ইতিহাস বলে গেলেন। ওনার বক্তব্যের একটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। রহস্যের গন্ধ পেলাম। এই বাংলোটাতে মোট 12টা ঘর আছে। এখন 11টা ঘর বুকিং দেওয়া হয়। একটি ঘরের বুকিং দেওয়া হয় না, সেটা হচ্ছে 12 নম্বর ঘর। ওই ঘরটাতে বিফোর ইন্ডিপেন্ডেন্স মর্গান সাহেব বলে একজন থাকতেন। উনি একাই থাকতেন, আর ওনার নেশার মধ্যে যেটা ছিল সেটা হলো উনি পেশেন্স খেলতেন। মর্গান সাহেবকে সবাই তাই পেশেন্স মর্গান বলে ডাকত, সংক্ষেপে PM। পেশেন্স খেলার সময় ওই ঘরে কাউকে ঢুকতে দিতেন না। ভুলবশত ওনার ঘরের দরজায় ওই সময় কেউ ধাক্কা মারলে সেই ব্যক্তির শাস্তি হতো 6 ঘন্টা নীল ডাউন করে বসে থাকা। তখন তিনি পেশেন্স হারিয়ে ফেলতেন আর ভয়ঙ্কর হয়ে উঠতেন। মর্গান সাহেব নাকি পেশেন্স খেলতে খেলতেই আচমকা একদিন মারা যান। কেন মারা যান এই রহস্যটা রয়ে গিয়েছে, সেটা নিয়েও অনেক গল্প আছে। আমি কালীপদবাবুকে বললাম, আচ্ছা আগামীকাল আপনি সব ঘর খুলে দেবেন। হ্যাঁ, আমাকে একটু ডিটেলসে স্টাডি করতে হবে, ড্রয়িং বানাতে হবে, তারপর ডিটেলড এস্টিমেট করতে হবে। স্যার, আমাকে মার্জনা করবেন, ওই 12 নম্বর ঘরটা স্যার খোলা যাবে না। কিন্তু আমার কাছে যে পারমিশন লেটার আছে, এবং সেটা ট্যুরিজম ডিপার্টমেন্টই আমাকে দিয়েছে। কালীপদবাবু, আপনাকে নিশ্চয়ই কপি দেওয়া হয়েছে। না থাকলে আমার কপি থেকে আপনি ফটোকপি করে নিতে পারেন, ডকুমেন্ট হিসেবে রেখে দেবেন। ঠিক আছে, কাল সকালে ট্যুরিজম ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারির সঙ্গে আমি কথা বলে নেব। সেরকম দরকার হলে আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। আরে আপনার চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ, তো আজ রাত্রে কি রান্না করছেন কালীপদবাবু? স্যার, দেশি চিকেন কারি, রুটি আর সঙ্গে গ্রিন স্যালাড। বাহ, দারুণ। পরদিন সকালে স্পেশাল সেক্রেটারিকে ফোন করলাম, তারপর 12 নম্বর ঘরের কথাটা বললাম। উনি বললেন, টেক কেয়ার মিস্টার দাস, কেয়ারফুলি কাজ করবেন। ওই ঘর সম্পর্কে অনেক রহস্য আছে, যার সমাধান এখনো কেউ করতে পারেনি। আরে আপনি চিন্তা করবেন না সেক্রেটারি সাহেব, আমি নিশ্চয়ই সাবধানতার সাথে পার্টিকুলার ওই 12 নম্বর ঘরটা পর্যবেক্ষণ করব। এরপর আমি স্পেশাল সেক্রেটারির সঙ্গে কালীপদবাবুর কথা বলিয়ে দিলাম। কালীপদবাবু আশ্বস্ত হলেন। এরপর আমি রুমগুলোর ডিটেলড স্টাডি শুরু করলাম। কিন্তু আমার সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল 12 নম্বর ঘরটা নিয়ে। আমি কালীপদবাবুকে বললাম, রাতের বেলা আমি এই 12 নম্বর ঘরটাতেই থাকব।
কালীপদবাবু বললেন, স্যার 12 নম্বর ঘরটা অন্তত রাতের বেলা থাকবেন না। আমাকে দয়া করে মার্জনা করবেন। আমি আমি অপারক স্যার। দিনের বেলা হলে আমি ঘরটা খুলে দিতে পারি। রাতের বেলা ওই 12 নম্বর ঘরে থাকলে আপনার জীবনহানিও ঘটতে পারে, তার সঙ্গে আমারও। আর যদি বেঁচেও যাই তাহলে স্যার আমার চাকরিটাও যাবে স্যার। প্রথমে গড়রাজি হলেও শেষমেশ আমার এতবার অনুরোধে রাজি হলেন কালীপদবাবু। যেহেতু 12 নম্বর রুমটা অনেকদিন খোলা হয়নি, কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না, আমি কালীপদবাবুকে বললাম, শুনুন, আপনি আজকের মতন অন্তত একটা লণ্ঠনের ব্যবস্থা করে দিন, সঙ্গে একটা মশারি, বালিশ, বিছানার চাদর, খাবার জল, মানে মিনারেল ওয়াটার হলে ভালো হয়, তারপর মশা তাড়ানোর ধূপ, দেশলাই, মোমবাতি এগুলো একটু দেবেন। আমি সঙ্গে 6 ব্যাটারি টর্চ নিয়ে এসেছি। আর আমি রাত্রে টেবিল চেয়ারে একটু পড়াশোনা করব, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা কালীপদবাবু, যেটা বলতেই ভুলে গেছিলাম, সেটা হলো এই মানে আমার জন্য না একটা পাশ বালিশ দরকার। আসলে পাশ বালিশ না হলে কি হয় জানেন, বিছানায় শুয়ে না এই পাশ ও পাশ করি, আরে ঘুমই আসে না। কালীপদবাবু আমার কথা শুনে হেসে ফেললেন। পাশ বালিশ পেয়ে যাবেন স্যার। যাক, আপনি আমাকে আশ্বস্ত করলেন। কালীপদবাবু সঙ্গে আরো 2জন লোককে নিয়ে ঘরটা পরিষ্কার করে দিলেন। ওই রাত্রে থাকার মতন একটা ব্যবস্থা করা গেল। কালীপদবাবুকে যা যা বলেছিলাম উনি সবকিছুরই অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। আমি খুব খুশি হলাম। সত্যি কালীপদবাবু খুবই এফিশিয়েন্ট লোক। আমি ডিনার করে রাত্রি 9টার সময় 12 নম্বর ঘরে প্রবেশ করলাম। ঘরে একটা সেগুন কাঠের খাট, একটা টেবিল, একটা চেয়ার ছিল। এমন কিছু আহামরি ডিজাইন নয়, খুবই সাধারণ। ভেবেছিলাম বেশ কারুকার্য করা থাকবে। আমি চেয়ারে গিয়ে বসলাম, লণ্ঠনটা টেবিলের ওপর রাখলাম। টেবিলের সামনে জানলাটা খুলে দিলাম, যদিও জানলাটা খুলতে বেশ কসরত করতে হলো। জানলার ঠিক ওপরেই মর্গান সাহেবের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি। ছবির ফ্রেমটা অসাধারণ কাঠের কাজ করা, আলাদা একটা আভিজাত্য বহন করে। অমাবস্যার রাত, সঙ্গে জঙ্গল, একটা পিচ কালো অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঝিঝি পোকার একটানা ডাক শুনতে পাচ্ছি। কিছু জোনাকি পোকাও দেখতে পাচ্ছি। জানলা দিয়ে আকাশটা দেখলাম, অসংখ্য তারা জল জল করছে। ভূগোলে পড়া তারার সঙ্গে মেলাচ্ছিলাম, মেলাতে পারছিলামও। তাতে বেশ ভালো লাগছিল। কি ভয়ঙ্কর সুন্দর এই প্রকৃতি। একটা সিগারেট খেয়ে জানলাটা বন্ধ করে দিলাম। তারপর ব্যাগ থেকে তাসের প্যাকেটটা বার করলাম, পেশেন্স খেলা শুরু করলাম। বেশ তাড়াতাড়ি প্রথমবারে পেশেন্স খেলাটা শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয়বার পেশেন্স খেলা শুরু করলাম। এবার কিন্তু কিছুতেই শেষ আর হচ্ছে না। আমার পেশেন্স চলে যাচ্ছে। যে কার্ডটা দরকার সেই কার্ড কিছুতেই আসছে না। আমার জেদ চেপে গেল। হঠাৎ করে মর্গান সাহেবের ছবির দিকে চোখ চলে গেল। মনে হলো যেন মর্গান সাহেব আমার দিকে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে আছেন। আমার আরো জেদ চেপে গেল। কিন্তু যে কার্ডগুলো আমার দরকার কিছুতেই আসছে না। বিরক্তিতে আমি রাগ করে একটা কার্ড উপরের দিকে ছুঁড়ে দিলাম। তারপর দ্বিতীয় কার্ডটা, তারপর তৃতীয় কার্ডটা, তারপর চতুর্থ কার্ডটা। কিন্তু কি, হঠাৎ লক্ষ্য করলাম কার্ডগুলো উপরে তো উঠল, কিন্তু কই নামলো না তো। কোথায় ভ্যানিশ হয়ে গেল? জেদের বসে একে একে সব কার্ড, মানে 52টা কার্ডই ওপরের দিকে ছুঁড়ে দিলাম। কোনো কার্ড ওপর থেকে নিচের দিকে নেমে এলো না। আমি এবার ঘামতে লাগলাম। সারা শরীর দিয়ে একটা ঠান্ডা হিম শীতল স্রোত বয়ে গেল। আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে আসছে। জানলাটা হঠাৎ নিজের থেকেই খুলে গেল, আর একটা দমকা হাওয়া ঘরের ভেতর প্রবেশ করলো। আমার চোখ চলে গেল মর্গান সাহেবের ছবিটার দিকে। মর্গান সাহেবের কাঁচের ফ্রেমে তাসগুলোর প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তাসগুলো শূন্যে ভাসছে। হঠাৎ কেউ যেন এই ঘরে পেশেন্স খেলছে, এরম একটা ফিলিংস হতে লাগলো। ছবির ফ্রেমে এও দেখতে পাচ্ছি মর্গান সাহেব সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছেন। পরিষ্কার শুনতে পেলাম উনি বলছেন,
পেশেন্স খেলা অত সহজ নয়, তার জন্য ইয়ং বয় পেশেন্স লাগে। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার সঙ্গে দেখা করতে এসেছেন সেক্রেটারি সাহেব, কালীপদ বাবু আর আমার ফ্যামিলির লোকজন। সেক্রেটারি সাহেব বললেন, কালীপদবাবু যদি সময় মতো আপনাকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে তাহলে হয়তো আপনাকে আর বাঁচানোই যেত না। আপনি কিছুদিন রেস্ট নিন মিস্টার দাস, তারপর আপনার সময় মতো আপগ্রেডেশন অফ বাংলো স্টেটাস রিপোর্টটা জমা দেবেন। আমি 12 নম্বর রুমের রহস্যের সমাধান এখনো করে উঠতে পারিনি। তবে বাংলো রেনোভেশনের কাজ শুরু হলে 12 নম্বর ঘরের রহস্যের সমাধান করার চেষ্টা অবশ্যই করব। 12 নম্বর ঘরে কিছু তো একটা আছেই, কিন্তু সেটা কি? আর মর্গান সাহেব এত রুম থাকতে কেন 12 নম্বর রুমটাই বেছে নিয়েছিলেন? এখনো অনেক কিছুই জানা বাকি আছে। অনেক কেনর উত্তর এখনো পাইনি। আমি কেন অজ্ঞান হয়ে গেছিলাম? কারণ আমি শেষের দিকে কিছুটা অংশ মনে করতে পারছি না। আচ্ছা, কালীপদবাবু কি আড়াল থেকে কিছু করছেন? কিন্তু কেন? এবার কালীপদবাবুর ইতিহাসটা আমাকে জানতে হবে। এর থেকেও কি কোনো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? ঘটনাটা ঘটে যাওয়ার পরে এখন আমি অনেকটাই সুস্থ। অফিস যাচ্ছি, সবকিছুই নর্মাল। ডাক্তার বলে দিয়েছেন আপনি সব কাজ করতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন। তবে আপনি যখন আবার ওই বাংলোতে যাবেন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। ওই দিন 12 নম্বর ঘরে ঠিক কি ঘটেছিল আপনি নিজেই সেটা একবার সরেজমিনে তদন্ত করুন। আপনি পারবেন এই রহস্যের সমাধান করতে, আমার মন বলছে। কারণ আমি তো আপনাকে অনেক দিন ধরেই চিনি। আপনার যে কোনো জিনিস অ্যানালিসিস করার ক্ষমতা অসাধারণ। আপনার এই গুণটাকে এবার কাজে লাগান, সাকসেস আসবেই। দেখুন, আমি ভূতপ্রেত বিশ্বাস করি না, আপনিও তো বিশ্বাস করেন না দীপঙ্কর বাবু। অল দ্য বেস্ট মিস্টার দাস। ডিটেইল প্রজেক্ট রিপোর্ট সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে, টেন্ডার হয়ে গিয়েছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এবার বাংলোর আপগ্রেডেশন অ্যান্ড রেনোভেশনের কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর আমি বাংলোতে যাওয়ার মনস্থির করলাম। আমি ট্যুরিজম ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি পারমিশন নিয়ে বাংলোতে চলে এলাম, কারণ কন্ট্রাক্টরের কাজ শুরু হতে আরও দিন 7 মতো সময় নেবে। এই 7 দিন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কেমন আছেন কালীপদবাবু? এই আপনাদের আশীর্বাদে ভালোই আছি স্যার। এই আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার শরীর ভালো আছে তো স্যার? আপনার আশীর্বাদে আর দয়ায় ভালোই আছি কালীপদবাবু। ছি 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 ছি, কি যে বলেন স্যার। কেন? আরে বাবা, সেদিন আপনিই তো আমাকে প্রাণে বাঁচালেন। আপনি যদি সময় মতন আমাকে হসপিটালে না নিয়ে যেতেন, তাহলে আজকে কি আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম? না স্যার, আমি তো নিমিত্ত মাত্র। যা করাচ্ছেন উনিই করাচ্ছেন। তা আপনার এই উনিটা কে? স্যার, ওপরওয়ালা। কালীপদবাবু, আপনি ওপরওয়ালাকে খুব বিশ্বাস করেন, তাই না? হ্যাঁ স্যার। ভালো ভালো, খুব ভালো। তা স্যার, কবে থেকে কাজটা শুরু হচ্ছে? এই 1 সপ্তাহ পর থেকে। আপনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল আছে। কন্ট্রাক্টর ঠিক মতো কাজ করছে কিনা আপনাকে কিন্তু সেটা দেখতে হবে। আমি কি স্যার পারবো? আমি তো আর স্যার ইঞ্জিনিয়ার নই। আর এই কাজ তো ইঞ্জিনিয়ারেরই। তবে কন্ট্রাক্টর ফাঁকি মারছে কিনা সেটা দেখতে পারবো। আর ওই মাল মেটেরিয়াল যদি চুরি না হয় সেটাও আমি দেখবো স্যার। এই দেখেছেন, আপনার কিন্তু ইন্টারেস্ট বাড়ছে। প্রথমে না না, পরে হ্যাঁ হ্যাঁ। কালীপদবাবু লজ্জায় মাথা চুলকে বললেন, না স্যার, মানে আমি ঠিক ওইভাবে কথাটা বলতে চাইনি। আরে না না কালীপদবাবু, আরে আমি এমনি বললাম। প্লিজ কালীপদবাবু, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনি আমার থেকে অনেক সিনিয়র। না না, আমার এইভাবে কথা বলা উচিত হয়নি, সরি। ছি ছি স্যার, আপনি আমার কাছে সরি বলছেন, আবার আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন কিন্তু স্যার। শুনুন কালীপদবাবু, অনেক ছি ছি সরি লজ্জা তো হলো। এবার কি একটু দুধ চা আদা দিয়ে পাওয়া যেতে পারে? আসলে মনটা খুব চা চা করছে। এইটা শুনে দয়া করে ছি ছি স্যার কি যে বলেন এই ধরনের কথা দয়া করে ইউজ করবেন না, ঠিক আছে?
আমি স্যার এক্ষুনি আপনার জন্য চায়ের ব্যবস্থা করছি, আর এই কিছুক্ষণের মধ্যেই গরম গরম ভেজ পকোড়া বানিয়ে দেবো। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। খুব সুন্দর চা খেলাম, কিছুক্ষণের মধ্যে ভেজ পাকোড়াও চলে এলো। আচ্ছা কালীপদবাবু, আপনি এবার আসতে পারেন, একটু বিশ্রাম নেব। তা আমার জন্য কত নম্বর রুমটা রেখেছেন? স্যার 10 নম্বর রুম। চলুন স্যার, আমি আপনাকে রুমটা দেখিয়ে দিই। বেশ, চলুন। কালীপদবাবু আমাকে 10 নম্বর রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বিদায় নিলেন। আমি ফ্রেশ হয়ে বাংলোর আশপাশটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই বাংলো সম্পর্কে আশপাশের লোকজনের কাছ থেকে খবর নিলাম, কালীপদবাবুর সম্পর্কেও খোঁজ খবর নিলাম। বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে এলো, যা বুঝলাম চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি পরের দিন যে হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে গেলাম। তারপর হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, বেশ কিছু তথ্য পেলাম। এরপর আমি রুম নম্বর 12 খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম। বেশ কিছু জিনিস চোখে পড়ল, যেটা আগের বার যখন এসেছিলাম তখন চোখে পড়েনি, হয়তো খেয়াল করিনি। হয়তো সেদিনের ঘটনাটা ঘটেছিল বলে এখন আরো বেশি করে খেয়াল করছি। এছাড়াও সরকারের বিভিন্ন গেজেট নোটিফিকেশন থেকে আরো অনেক তথ্যাবলী ঘেঁটে মর্গান সাহেবের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছিলাম। পঞ্চম দিনের মাথায় সমস্ত তথ্যাবলী বিশ্লেষণ করে কালীপদবাবুর মুখোমুখি বসলাম। আদা দিয়ে দুধ চা এবং গরম গরম ভেজ পাকোড়া খেতে খেতে আমাদের মধ্যে কথোপকথন শুরু হলো। স্যার, এতদিন আপনি প্রথম আলোচনা শুরু করতেন আর আমি শুনতাম। আজকে আমি আলোচনা শুরু করব আর আপনি শুনবেন। বেশ, তাই হবে কালীপদবাবু। আপনি কি স্যার ইঞ্জিনিয়ার না গোয়েন্দা? বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি বেশ সেদিক ওদিক করছেন, এদিক সেদিক যাচ্ছেন, একেটাকে জিজ্ঞাসা করছেন। আরে না কালীপদবাবু, আমি স্থপতি, সব টিকটিকি ফিকটিকি নই। আমি স্যার অত শত বুঝিনি। এখানে আপনি সত্যি সত্যি কাজটা করবেন না এইসব করবেন? সেরকমই তো কথা আছে সরকারের সঙ্গে, কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনি স্যার এই কাজটা না করলেই ভালো হয়। আমি চাইছি কাজটা হোক, কিন্তু আপনি এই কাজের সাথে যুক্ত থাকবেন না। কেন? অত কেনর কৈফিয়তটা দেওয়া যাবে না স্যার। এই তো আপনার স্বরূপ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, কালীপদবাবু ওরফে হরি সিং। আপনার আসল নাম তো হরি সিং, বিহারের সমস্তিপুরের বাসিন্দা। বউকে আগুনে পুড়িয়ে মেরেছেন, 2টো খুন করেছেন। আপনি আপনার ক্ষমতা বলে ম্যানেজ করে কেসটা ধামা চাপা করে রেখেছেন। শুনুন, আবার কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়েছে। হ্যাঁ, এই দেখুন আপনার আসল ছবি, হরি সিং। চিনতে পারছেন? হরি সিং ওরফে কালীপদবাবু। চেহারার কোনো মিল নেই, কেউ বুঝতেই পারবে না কে হরি সিং আর কে কালীপদবাবু। এবার মিস্টার হরি সিং, এবার আমি বলবো, আপনি শুনবেন। বেশি কোনো দুষ্টুমি করলে ফল ভালো হবে না। পুলিশ ফোর্স নিয়ে পুরো বাড়িটা ঘিরে রেখেছে এবং তারা সবাই সিভিল ড্রেসে আছেন। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে বাড়ির ছাদটার দিকে তাকিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন আপনার দিকে নিশানা করা রয়েছে। ওদের কিন্তু নিখুঁত টিপ। আসলে হরিবাবু, আপনি এখানে 30 বছর ধরে এই বাংলোতে আছেন। দারুণ বাংলা বলেন, কেউ বলে না দিলে বোঝার উপায় নেই। কালীপদবাবুর ভেতরে একটা হরি সিং লুকিয়ে আছে। সময়ের সঙ্গে আপনি মৌরসি পাট্টা গেড়ে বসে আছেন। আসলে কালীপদবাবু, আপনি আমার সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছিলেন। আমি কেন, কোথায় থাকি, কেমন লোক ইত্যাদি আরো অনেক কিছু। আপনি আমার সম্পর্কে শুনে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। যেহেতু পুরো বাংলো রেনোভেশনের কাজ হবে এবং বেশ কয়েক কোটি টাকার ইনভলভমেন্ট আছে, আপনি চাননি আমি এই প্রজেক্টের সুপারভিশন করি। তাতে আপনার কোনো স্বার্থ সিদ্ধি হবে না। আর আপনি বেশ কয়েক বছর ধরেই এই 12 নম্বর রুমের গল্পটা বানিয়েছিলেন, যাতে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোক ভয় পায় এবং যাতে আপনার স্বার্থ সিদ্ধি হয়, মৌরসি পাট্টা যাতে অটুট থাকে। হ্যাঁ, মর্গান সাহেব তাস খেলতেন ঠিকই, তবে তাসের প্রতি অত নেশা ওনার ছিল না। খুব সাধারণ একজন নিপাট ভদ্রলোক ছিলেন,
উনি কখনোই নীল ডাউন করে কাউকে শাস্তি দিতেন না। উনি তাস খেলতে খেলতে হঠাৎ মারা যাননি, অনেক বয়সজনিত কারণে তারপরে মারা গেছিলেন। কোনো অস্বাভাবিক মৃত্যু ওনার হয়নি। আপনি কালীপদবাবু জেনে বুঝে মর্গান সাহেবকে শয়তানের আসনে বসিয়ে দিয়েছিলেন। আপনি আমাকে এই বাংলো সম্পর্কে যা যা বলেছিলেন তার অধিকাংশই ছিল বানানো। আমি পরবর্তীকালে যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম। মিস্টার মুখার্জি, প্লিজ আপনি এবার আসতে পারেন। হ্যাঁ, মিস্টার মুখার্জি হচ্ছেন লোকাল থানার ওসি। হ্যাঁ, আসুন মিস্টার মুখার্জি, বসুন। এবার 12 নম্বর ঘরের রহস্যটা শুনুন, একদম 12 নম্বর ঘরে গিয়েই। আমি হরি সিং ওরফে কালীপদবাবু এবং মিস্টার মুখার্জি এবং স্পেশাল সেক্রেটারি মিস্টার রায়, ওনাকে খবর দিয়ে কলকাতা থেকে আনানো হয়েছিল। সবাই মিলে আমরা 12 নম্বর ঘরে প্রবেশ করলাম। এবার আমি বলতে শুরু করলাম, দেখুন সবাই এবার লক্ষ্য করুন, এই হচ্ছে সেই তাস যে তাসগুলো হরিবাবু ওরফে কালীপদবাবু জেনে বুঝে আমার হাতে দেন। এই তাসগুলো বিশেষত্ব হচ্ছে ম্যাগনেট ধরলে সঙ্গে সঙ্গে এগুলোকে আকর্ষণ করে আর এগুলো ম্যাগনেটে আটকে যায়, কিন্তু আপনি হাত দিয়ে সেটা অনুভব করতে পারবেন না। এই তাসগুলো স্পেশাল অর্ডার দিয়ে বিহারের ছাপড়া শহর থেকে হরি সিং বানিয়ে এনেছিলেন। আমি এত খবর জানলাম কি করে? এর জন্য আমাকে আর মিস্টার মুখার্জিকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাদের ছাপড়া শহরে যেতে হয়েছে, সমস্তিপুর যেতে হয়েছে, ওখানকার পুলিশের সাহায্য নেওয়া হয়েছে। তাতে অবশ্যই দুই সরকার আমাদের প্রচন্ড সাহায্য করেছেন। এখানে বলে রাখা ভালো, বাড়িতে বলেই গিয়েছিলাম। বাড়ির সবাই কিন্তু আমাকে খুব সহযোগিতা করেছেন। হয়তো সমস্তিপুরের পুলিশ এসে গেছেন দেখছি। হ্যালো মিস্টার চতুর্বেদী, যাক আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। এবার তাহলে আমি শুরু করি। আচ্ছা, আমি এখন ঘটনাটা সেদিন ঠিক কিভাবে ঘটেছিল এবং কি ঘটেছিল সেটাই বলছি। এবার একটু ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, ঘড়িতে এখন ঠিক রাত্রি 9টা বাজে। এই আমি দরজা জানলা বন্ধ করলাম। ঘরের ভেতরটা এখন ঘুটঘুটে অন্ধকার। আমরা কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এই আমি এবার একটা লণ্ঠন জ্বাললাম। এবার কিন্তু আমরা সবাই মর্গান সাহেবের ফটোটা দেখতে পাচ্ছি। এইবার আমি জানলাটা খুললাম। দেখুন, জানলার বাইরে ঘন কালো পিচ অন্ধকার, জোনাকির আলো জ্বলছে নিভছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখুন, তারাগুলো কিন্তু সব জল করছে। আজকেও কিন্তু অমাবস্যা। নদীর জলের আওয়াজ শুনতে পাচ্ছেন। একটা ভয়ঙ্কর সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার আমি জানলাটা আবার ভেজিয়ে দিলাম। এইবার এই সামনের চেয়ারটাতে গিয়ে আমি বসলাম আর আমি তাসটা বার করলাম। তো সেদিন এখানে বসেই আমি পেশেন্স খেলা শুরু করেছিলাম, কিন্তু ওই সময় ঘরে আমি একাই ছিলাম। আর যেহেতু ঘরের পরিবেশটা মোটেই সুখকর নয়, তাই সময়ের সঙ্গে সঙ্গে আমার পেশেন্স কমে যাচ্ছিল, আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম। স্বাভাবিকভাবেই তাস মেলাতে গিয়ে যখন সময় চলে যাচ্ছিল, আমি ধৈর্য হারিয়ে রেগে গিয়ে এই একটা তাস আমি ওপর দিকে ছুড়ে দিয়েছিলাম, ঠিক এরম ভাবে। দেখুন, তাসটা উপরে গিয়ে আর নিচে নেমে এলো না। দেখুন, এবার আমি আর একটা তাস ওপরে ছুড়লাম, ওই দেখুন ওটাও কিন্তু নেমে এলো না। দেখুন, এইভাবে আমি 52টা তাসই ওপরে ছুটছি, লক্ষ্য করুন। কি আশ্চর্য, দেখুন একটা তাসও কিন্তু নিচে নেমে এলো না। এবার আপনারা ভালো করে মর্গান সাহেবের ফটোর দিকে তাকান। আপনারা যেটা দেখছেন তাসগুলোর প্রতিবিম্ব আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই টর্চের আলো সিলিংয়ে ফেললাম। দেখুন, সমস্ত তাস সিলিংয়ে আটকে আছে। দেখে মনে হচ্ছে তাসগুলো ভাসছে। আসলে সিলিংয়ে ম্যাগনেট রাখা আছে, এমন ভাবে রাখা আছে যেটা কেউ দেখতেই পাবে না, অদৃশ্য। তাহলে 1 নম্বর সংশয়টা দূর হলো। এবার দ্বিতীয় সংশয়টা কি ছিল? মর্গান সাহেব সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছেন। এটা আপনারা যদি এই সমস্ত ছবির ক্ষেত্রে যে দিক থেকে দেখুন না কেন, মর্গান সাহেব মনে হবে আপনার দিকেই তাকিয়ে আছেন। আরো ভালো করে বলতে গেলে, আপনারা যদি রাজস্থানে যান, বিশেষ করে যোধপুর কিংবা জেসলমের, সেখানকার দুর্গের ভেতর যে সব রাজাদের ছবি টাঙানো আছে, আপনাকে গাইড অবশ্যই বলবে আপনারা রাজার দিকে তাকিয়ে দেখুন। মানে যেদিক থেকে আপনি রাজাকে দেখুন না কেন, রাজা ঠিক আপনার দিকেই তাকিয়ে থাকবে।
এখানে মর্গান সাহেবের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মানে ছবিটা সেইভাবেই আঁকানো হয়েছিল। এবার সংশয় নম্বর 3। মর্গান সাহেব আমাকে বলেছিলেন পেশেন্স খেলা অত সহজ খেলা নয়, তার জন্য ইয়ং বয় পেশেন্স লাগে। কিভাবে উনি এই কথাটা বলতে পারেন, যিনি আর ইহলোকে বিরাজ করেন না? যে কেউ ভয় পেতে পারে, আমিও তখন স্বাভাবিকভাবেই ভয় পেয়েছিলাম, যদিও আমি ভূত প্রেত মানি না। এবার আমি এই মর্গান সাহেবের ছবি ফ্রেমটা সরালাম। ফ্রেমের পেছনে একটু ভালো করে লক্ষ্য করুন। কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে লক্ষ্য করুন। এই আমি টর্চ জ্বাললাম, দেখুন একটা ব্লুটুথ স্পিকার। হরি সিং মানে কালীপদ বাবু নিজের স্মার্টফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে। আশা করি আর বলতে হবে না, আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন। এবার চতুর্থ সংশয়। সেদিন জানলাটা হঠাৎ খুলে গেছিল, একটা দমকা হাওয়া ঘরের ভেতর প্রবেশ করেছিল। যেহেতু জানলাটা ভেজানো ছিল, আমি এইসব ঘটনাগুলো দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। একটা ঠান্ডা হিমশীতল স্রোত আমার শরীর দিয়ে বয়ে গেছিল। আসলে জানলাটা বাইরে থেকে জোর করে ঠেলে খোলা হয়েছিল। কি ঠিক বলছি তো কালীপদ বাবু? যার ফলে বাইরের হাওয়া ঘরের ভেতর ঢুকতে থাকে। আর আমি কিন্তু ভয় অজ্ঞান হয়ে যাইনি, আমাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। জানলার মধ্যে দিয়ে নিচ থেকে ঘরের মধ্যে স্প্রে করা হয়, যাতে আমি দেখতে না পাই আর বুঝতে না পারি। হাওয়ার সঙ্গে ওই স্প্রেটা আমার নাকে আসে এবং এর থেকে আমি অজ্ঞান হয়ে যাই, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের ডক্টরের কাছ থেকে জানতে পারি। কারণ ডাক্তারবাবু আমাকে থরলি এক্সামিন করেন। তাতে ডাক্তারবাবু কনফার্ম হন আমাকে স্প্রে ছড়িয়ে অজ্ঞান করা হয়, এবং কালীপদ বাবুকে যাতে কেউ সন্দেহ না করে তার জন্য উনি নিজে থেকে শতপ্রণোদিত হয়ে আমাকে নিয়ে সোজা হাসপাতালে উপস্থিত হন। আসলে কালীপদ বাবুর মেন উদ্দেশ্য ছিল আমাকে ভূতের ভয় পাইয়ে এই আপগ্রেডেশনের প্রজেক্টটা থেকে দূরে রাখা। এ কি কালীপদ বাবু, আপনি এত ঘামছেন কেন? হ্যাঁ, তাহলে কিন্তু এবার আপনি আমাকে বলতেই পারেন স্থপতি কাম গোয়েন্দা মানে টিকটিকি। হ্যাঁ, আমি তাই। এবার মিস্টার মুখার্জি, মিস্টার চতুর্বেদী, মিস্টার রায়, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আমার কথা বলা আপাতত শেষ। মিস্টার মুখার্জি, আপনাকেই বলছি, আপনি তো হাঁ করে আমার মুখের দিকেই তাকিয়ে আছেন দেখছি। আমি যত আপনাকে দেখছি আর ঠিক ততটাই আমি অবাক হচ্ছি। কি দারুণ অবজারভেশন পাওয়ার আপনার। বিউটিফুল অ্যানালিসিস দীপঙ্কর বাবু। মিস্টার চতুর্বেদী বললেন, মেনি থ্যাঙ্কস মিস্টার দাস। এই হরি সিং ওরফে কালীপদ বাবুকে আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। তা কি আসামি? আপনি কাজটা অনেক সহজ করে দিলেন। অ্যাগেন কংগ্রেচুলেশন। আপনাকে কাজ দিয়ে আমি নিশ্চিত এই কাজ উঠে যাবে। ইটস ওকে, এটা আমার প্যাশন। আসলে যে কোনো জিনিসই আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এবং তার মধ্যে ঢুকে পড়ি এবং তার অ্যানালিসিস করি। তবে আপনারাও কিন্তু আমাকে খুব হেল্প করেছেন, না হলে আমি কাজটা কমপ্লিট করতে পারতাম না। এটা একটা টিম ওয়ার্ক, আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। আজকে 5ম দিন, 7ম দিনের মাথায় কন্ট্রাক্টরের লোকজন আসবে। অতি শীঘ্র কাজ শুরু হবে। আমাকে মাঝে মধ্যেই আসতে হবে। তবে এটুকু বলতে পারি, রেনোভেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই বাংলোর ডিমান্ড অনেক বেড়ে যাবে। এবার আমি আপনাদের সবাইকে আদা দিয়ে দুধ চা খাওয়াচ্ছি, দেখবেন পুরো চাঙ্গা হয়ে যাবেন। ওনারা সবাই চলে গেলেন। হরি সিং ওরফে কালীপদ বাবুকেও নিয়ে গেলেন। এখন ঠিক রাত 11:30। আমি বারান্দায় গিয়ে বসলাম। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, নদীর জলের কুলকুল আওয়াজ। আজ আর ঘরের ভেতর ঢুকবো না। কুয়াশার সাদা চাদরে অদ্ভুত একটা মাদকতা সৃষ্টি হয়েছে। বাকি রাতটা এই ইজি চেয়ারে বসেই কাটিয়ে দেব। রাতের প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করছি। যদি এখন এই রাত্রে কোনো জন্তু জানোয়ার জল খেতে আসে তাহলে খুব ভালো হবে। কিছুক্ষণ বসে থাকার পর চোখ লেগে গিয়েছিল। একটা ঘর ঘর আওয়াজে উঠে পড়লাম। দূরে দেখি কোনো কিছু জল জল করছে। সেই জল জলে জিনিসটা ক্রমশ এগিয়ে আসছে। কোনো জন্তু জানোয়ার নয় তো, নাকি অন্য কিছু? তোর কি ভাবছি তাই আবার হয় নাকি?
শুনছিলেন দীপঙ্কর দাশের কলমে 12 নম্বর ঘরের রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, সুদীপ্ত, রিতম ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।